আসসালামু আলাইকুম। আমি তন্ময় হোসেন, কথা বলছি পিইসি এডুকেশন মিরপুর থেকে। আজকে আমরা আলোচনা করব পিটিইতে যে গ্রামাটিক্যাল ইস্যুসগুলো আমরা প্রতিদিন ফেস করি, সেই ইস্যুসগুলো থেকে কিভাবে সলিউশন নিয়ে আসা যায় এবং এই ইস্যুসগুলো যখন একটা স্টুডেন্ট ফেস করে তখন সে কিভাবে ওভারকাম করবে। আমার সাথে আজকের এই আলোচনায় উপস্থিত আছেন আমার কলিগ I'm Janam Shubha. I'm an English test trainer and study abroad advisor in PEACE Education. ধন্যবাদ স্যার। সো আমরা প্রথমেই শুরু করব যে এটা বলে, আমরা যখনই আমাদের স্টুডেন্টদেরকে পড়াই তখন অনেক স্টুডেন্টরা এই ধরনের কমপ্লেইন নিয়ে আসে যে তারা বেসিক গ্রামার বুঝে না, এবং অনেকে এটা বলে যে আমি যখন রাইটিং স্ট্রাকচার ঠিক করে লিখতে যাই, মানে আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনে যখন কোনো কিছু লিখতে চাই তখন কিন্তু আমার এটা হয় না। এবং অনেক সময় অনেক স্টুডেন্ট আছে পাংচুয়েশন বুঝে না, তারপর অনেক স্টুডেন্ট আছে আপনার যেটা হয় যে ভোকাবুলারি স্টক কম, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। সো এক্ষেত্রে মানে কি করলে একটা স্টুডেন্ট পিটিতে, কারণ এটা তো আপনি জানেন যে রাইটিং এর একটা ইমপ্যাক্ট থাকে এবং রিডিং এর ক্ষেত্রেও ইমপ্যাক্ট থাকে, গ্রামার ভোকাবুলারি। সো এই ক্ষেত্রে কি করলে বেসিক গ্রামারটাকে ইমপ্রুভ করা যায়? সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে ইংলিশ ভার্ব টেন্সেস, কারণ টেন্সেস আর ফান্ডামেন্টাল অফ এ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে টেন্স আমাদের একটা ফান্ডামেন্টাল। তো টেন্সেস প্র্যাকটিস যেগুলো আছে, দেয়ার আর 12 ভার্ব টেন্সেস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তিনটা মেইন টাইপসের আন্ডারে হচ্ছে চারটা করে অ্যাসপেক্টুয়াল ক্লাস আছে, লাইক প্রেজেন্টের আন্ডারে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাঁচটার মতো এরকম প্রতিটার মধ্যে চারটা করে অ্যাসপেক্টুয়াল ক্লাস আছে। তো এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা থাকা অবশ্যই দরকার, কারণ টেন্স ডেসক্রাইব দ্য টাইম, একটা ইভেন্ট সম্পর্কে আসলে ডেসক্রাইব করে যে কোন সময়, whether it happened in the past or present or future। তো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি যেই সময়ের কথাটা বলছেন বা বোঝাতে চাচ্ছেন সেটা কি বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ, জাস্ট এতটুকু জানতেই হয় আমাদের বেসিক। এটা হচ্ছে টেন্সটা খেয়াল করতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্রাকচার ইউজ হয় টেন্সের, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখা উচিত, কারণ লেখার ক্ষেত্রে অবশ্যই গ্রামাটিক্যাল যে ইস্যুস আছে টেন্সের ক্ষেত্রে হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। তারপর আপনি যেটা বলেন পাংচুয়েশন, এটা অবশ্যই একটা মানে ইংলিশ মেইন স্কিলস এর আন্ডারে কিছু সাব স্কিলস আছে, তার মধ্যে এটা অবশ্যই পড়ছে একটা ভোকাবুলারি পাংচুয়েশন। পাংচুয়েশনেও মার্কিং আছে, তো কোথায় কমা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, কোথায় সেমিকোলন, তারপর কোথায় অ্যাপোস্ট্রফি, কোথায় কোলন। তো পাংচুয়েশনের যতগুলা আছে এগুলা হচ্ছে একবার করে জাস্ট দেখে না, নিয়মটা জেনে নেওয়া আমাদের জন্য ভালো হবে, কারণ কোথায় কোন সিচুয়েশন আমরা কোন পাংচুয়েশনটা ইউজ করব। আচ্ছা, এখন তো কম্পিউটারের যুগ, মানে অনেকটা অটো কারেক্টের যুগে আমরা, হ্যাঁ, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, যেটার মাধ্যমে আমাদের পিটি পরীক্ষার উত্তর যেটা আমরা আনসার অ্যাসেস করে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো সেক্ষেত্রে মেইন পরীক্ষায় তো কোনো অটো কারেক্টের বিষয় থাকবে না, এবং আমরা যেটা করি যে আমরা যখন এমএস ওয়ার্ডে যখন কোনো কিছু টাইপ করি তখন কিন্তু অটো কারেকশনের মাধ্যমে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেকস এবং স্পেলিং মিস্টেকস গুলো অটো কারেক্ট হয়। সো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টকে তার বেসিকের কোন জায়গাটায় ইমপ্রুভ করলে এই জিনিসটাকে সে ওভারকাম করতে পারে, কারণ মেইন পরীক্ষায় কিন্তু অটো কারেকশনের কোনো অপশন থাকবে না। অনেকে কনজাংশনে ভুল করে, অনেকে আপনার এই যে ফুল স্টপ, কমা এগুলাতে ভুল করে, তাড়াতাড়ি করে লিখতে গিয়ে স্পেসিং এ ভুল করে। সো সেক্ষেত্রে কি ধরনের মানে বর্তমান সময়ে হচ্ছে we are not familiar with typing, we are not used to type on keyboard। তো হঠাৎ করে যখন এক্সামে একটা স্টুডেন্ট পারফর্ম করে যে প্রথমে হচ্ছে কিবোর্ডে লেখার জন্য অ্যাটেম্প করে, তাড়াতাড়ি লিখতে হবে, কুইক করতে হবে, ওইটার ক্ষেত্রে দেখা যায় অনেকে জানে হয়তো তার ভুল করার কথা না, বাট যেহেতু এখানে অটোমেটিক আমার অটো কারেকশনটা শো করছে না, কারণ এখানে হচ্ছে এমএস ওয়ার্ডে একটা যে ফাইলটা লিখে সেটা শো করে যে ভুল হচ্ছে লেখা, বাট ওইখানে এমন একটা টেক্সট বক্স দেওয়া হয় যেটার মধ্যে কোনো ভুল হলেও আপনাকে সিগনালাইজ করে না, সিগন্যাল দেয় না। তো এই জন্য অনেক কেয়ারফুল থাকতে হবে, অনেক ফোকাস থাকতে হবে, অনেক বেশি অ্যাটেনটিভ থাকতে হবে ওয়াইল রাইটিং অন কিবোর্ড। আর এটা এক্সাম মেইন এক্সামটা দেওয়ার আগে আর কি প্রিপারেশন টাইম নিয়ে এগুলো ঠিক করা উচিত। এগুলো ধরেন প্রতিদিন কিছু সময় নিয়ে যদি টাইপ করা প্র্যাকটিস করা যায়, টাইপিং
অনেক অনলাইনে এরকম সোর্স আছে যেটা থেকে তুমি প্র্যাকটিস টাইপিং মানে আপনি সাজেস্ট করতেছেন যে টাইপিং প্র্যাকটিস করা যেতে পারে স্পেলিং এর ক্ষেত্রে। আর যারা আসলে হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে স্পেলিং এ, তাদের হচ্ছে আসলে রিডিং দেখা যায় অনেক কিছু, মানে এই ব্যাপারটা হচ্ছে পড়তে হবে ইংলিশ কনটেক্সট বেশি বেশি যদি পড়ে আর যদি ভালোভাবে ফোকাস করে কোন ওয়ার্ডের সাথে এস বাই এস হচ্ছে, হ্যাঁ কোন ওয়ার্ডের ফর্মেশনটা কি, আমি চোখের সামনে যখন একটা রিটেন স্পিড দেখবো বা পড়বো তখন আর ওয়ার্ডগুলো ভালোভাবে যখন ফিল করবো তখনই কিন্তু এই ব্যাপারগুলো আমি আরো বেশি ওভারকাম করতে পারবো তাড়াতাড়ি। এটা আসলে অনেকে দেখা যায় কি মানে কোথায় হচ্ছে একটা ডবল হবে, কোথায় আইএনজি, কোথায় কোন অ্যালফাবেটটা ডবল হবে, হ্যাঁ কোথায় ই ডবল হচ্ছে স্টপ, মানে তো মনে হচ্ছে এসটিওপিইডি কিন্তু এখানে এসটি ও ডাবল পিইডি স্টপ এরকম করে হচ্ছে। তো কোথায় ডবলিং হবে, হ্যাঁ কোথায় সিঙ্গেল হবে, তো এগুলো যত বেশি আমরা দেখা যায় রিডিং করবো কনটেক্সটের সাথে ফ্যামিলিয়ারাইজ হবা আর পড়ার সময় যদি বেশি অ্যাটেনটিভ থাকি, হ্যাঁ তো ওই সময় আমাদের এটা মনে হয় যে এগুলোর মধ্যে দিয়ে স্পেলিং এর সমস্যাটাই আমরা অ্যাভয়েড করতে পারি। টাইপিং এর কথা যেটা বললেন আমার মনে হয় প্রফেশনাল টাইপরাইটার হওয়ার তো এখানে কোনো দরকার নেই, একটু মানে কিবোর্ড মানে আমাদের কিগুলোর সাথে যেন ফ্যামিলিয়ারাইজ হতে পারে স্টুডেন্টরা এই বেশি, কারণ আমরা কিন্তু মোস্টলি সবাই কিন্তু দেখে দেখে টাইপ করি, আমাদের কিন্তু ওই যে স্ক্রিনে দেখে যে টাইপ করার প্র্যাকটিস এটা কিন্তু আমার কেন জানি মনে হয় শতকরা 85% এর বেশি লোকের না। ওটার জন্য হলে তো খুব এক্সপার্ট হইতে হবে, স্ক্রিন দিকে তাকায় নিচে না দেখে দেখে টাইপ করতে, দেখে দেখে টাইপটা করতে হবে। অনেকে দেখে একদমই টাইপ করছে না, একদমই কোনো প্র্যাকটিস নেই, এক্সামে যে দ্রুত করতে যাই আসলে এখানে 200 ওয়ার্ড লিখতে হয়, 200 to 300 ওয়ার্ডের মধ্যে সময় কম থাকে, আমি পুরো স্পেলিং আটটা করব। বাট পিটিইতে তো এরকম কোনো ধরা বাধা নাই যে আমাকে 1 মিনিটে 100 ওয়ার্ড লিখতে হবে বা 1 মিনিটে 70, মানে এটা অনেক স্টেপ প্রশ্ন প্রেসার কাজ করে, টাইম যেহেতু অনেক লিমিটেড, তো ওই অল্প সময়ের মধ্যে ইনফরমেশন গুলো আসলে প্রোভাইড করার জন্য একটু মোটামুটি একটা মডারেট স্পিডে লিখতে হয়। তো অনেকে মানে কারো যদি সেটাও না থাকে মডারেট স্পিডে যদি লিখতে না পারে তাহলে তখন হচ্ছে দ্রুত করতে গিয়ে শেষ এন্ডিং টাইম এসে এই অনেকগুলো লেখা হবে। আচ্ছা আর কনজাংশনের যে কথাটা বললেন, কনজাংশনগুলো আসলে লিস্ট অফ কনজাংশন যেটা ইংলিশে দেখতে হবে জানতে হবে। ইংলিশে there are 3 types of conjunctions in the English language. One is coordinating conjunction and the second one is subordinating conjunction and another one is final one is correlative conjunction. তো এগুলা সার্চ করলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো ইউজ হয় কম্পাউন্ড সেন্টেন্স গঠনের ক্ষেত্রে, তারপর সাবঅর্ডিনেটিভ কনজাংশনস যেগুলো আছে সেগুলো ইউজ করা হয় কমপ্লেক্স সেন্টেন্স গঠনের ক্ষেত্রে। রাইট, এইগুলো আসলে আমরা আচ্ছা একটা কমন ইস্যু আপনাকে আসলে না বলেও পারতেছি না, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে তো আমরা আগের ভিডিওতে বলছি যে ভোকাবুলারি স্টক তাদের খুবই কম, এবং পিটিইতে কিন্তু শুধু ভোকাবুলারি আপনি জানলেই হবে না, ভোকাবুলারি গুলো আপনার নাউন কিনা, অ্যাডজেক্টিভ কিনা, অ্যাডভার্ব কিনা, ভার্ব কিনা এগুলো কিন্তু জানতে হবে, যেখান থেকে আমাদের ওই যে কোলোকেশন অফ ওয়ার্ডের প্র্যাকটিসটা আসছে। সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা, এইটা তো আমরা সবাই জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে আন্ডার পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচটা সম্বন্ধে মানে একটা স্টুডেন্ট সে কিন্তু আপনার এসএসসি এইচএসসি লেভেলে পার্টস অফ স্পিচ পড়ে আসছে, ইন্টারমিডিয়েট লেভেলে মানে পড়ে আসছে, কিন্তু তারপরে কিন্তু তার প্রফেশনাল বা ক্যারিয়ারে ও ধরনের কিন্তু ওই এটা ইম্প্যাক্টফুল হয়নি পার্টস অফ স্পিচের ইউজ। সেক্ষেত্রে পিটিইতে পার্টস অফ স্পিচটাকে সে কিভাবে আবার শুরু করতে পারে? ধর অনেকে তো ভুলে যায়, তো সেক্ষেত্রে সে কি করতে পারে? এটা আসলে পিটি যারা দেয় দেখা যায় যে লেভেল স্টুডেন্ট যারা থাকে তো এটা অনেক বেশি হেক্টিক হবে না, চ্যালেঞ্জিং হবে না, জাস্ট একবার করে ওগুলো একটু দেখে নিলে হবে। আর এখানে ওরকম বেশি ফোকাসের কোনো কিছু নাই, যেটা আছে ধরেন রাইটিং এ আসলে পিটি আপনি যেটা বলেন টেক্সট পড়া অনেকে বুঝছে না, অনেক অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডের ব্যাপার থাকে, কলোকেশন, ইউজ অফ কলোকেশন। তো একটা যে কোনো একটা প্রফেসিভ টেস্টগুলোতে যেটা থাকে একটা টেক্সট যদি আপনাকে দেয় 300 ওয়ার্ডস বা 250 ওয়ার্ডস, যে any types of passage of text এর মধ্যে 80% of the word will be from the frequent word list. That means within the 2000 word of the language. মানে ইংলিশে যে একটা টেক্সট পাবো না, এটা হচ্ছে প্রথম 2000 ওয়ার্ডস এর মধ্যে থেকে 80% ওয়ার্ড থাকবে, তারপরে যে 20% ওয়ার্ড সেখান থেকে একাডেমিক রেঞ্জের ওয়ার্ড থাকতে পারে, সাবজেক্ট স্পেসিফিক কিছু ওয়ার্ড থাকবে সেখান থেকে। আর ওয়ার্ডের ক্যাটাগরি আছে অ্যাকর্ডিং টু এ CEFR, মানে a common European framework of reference. They have divided 6 parts to determine, the language proficiency or vocabulary. Vocabulary জন্য 6টা পার্টে ভাগ করা হয়েছে সেটা।
তো একটা হচ্ছে A1, A2, B1, B2, C1, C2. A1 হচ্ছে বিগিনিং, B1 হচ্ছে ইন্টারমিডিয়েট, B2 হচ্ছে আপার ইন্টারমিডিয়েট, C1 হচ্ছে অ্যাডভান্সড, C1 আর C2 হচ্ছে প্রফিসিয়েন্ট। তো এগুলা হচ্ছে একদম C1, C2 ওয়ার্ডগুলোই আমাদের স্টকে কম থাকে, যার ফলে কিছু যখন ওয়ান ডেটে C1, C2 থেকে তখনই আমরা অনেক বেশি হার্ডেল চ্যালেঞ্জ ফেস করি ওই সময়। তো এটা একটু খেয়াল করতে হবে, এরকম লিস্ট সার্চ করলে পাওয়া যাবে গুগল থেকে যে ইংলিশ অ্যাডভান্স ওয়ার্ড, অথবা যে কোনো ভাবে টাইপ করে আমরা লিস্ট কালেক্ট করতে পারবো। এগুলো একটু ক্লিয়ার টাইপ করে নিলে তখন আপনি হচ্ছে একটা টেক্সট বা প্যাসেজ যখন পড়বেন অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আর অ্যাকর্ডিং টু এ রিসার্চ এটা বলা হয় যে if we don't have 95 to 97% understanding of the text, that we don't have a better understanding of the text. 95 থেকে 97% আমি ভালো যদি না বুঝি একটা তাহলে আমরা ভালো আসলে বুঝলাম না টেক্সটটা। তো এটা বোঝার জন্য অবশ্যই আমাদের কিছু জিনিস কনসিডার করতে হবে। ওকে, সো ওভারঅল আমরা আজকে যা আলোচনা করলাম এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে যে আমরা প্রথমে টেন্স নিয়ে আলোচনা করলাম, যে টেন্সের বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে, ক্লজ, তারপরে হচ্ছে আপনার ভোকাবুলারির বিষয়টা একটু মাথায় রাখতে হবে, তারপরে আপনার ইউজ অফ কনজাংশন যেটা আপনি বললেন, তারপর হচ্ছে যে এই যে টেন্স লাস্টে পার্টস অফ স্পিচ যেটা আমরা বললাম যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এবং দেন আপনার এই যে ভোকাবুলারি যে ইউজটা যেটা বললেন যে 95 to 97% সেটা সাবজেক্ট ম্যাটার অনুযায়ী একটা টেক্সটে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ আস, এবং আপনাদের সবার জ্ঞাতার্থে বলি যে পিএসসি এডুকেশন আমাদের পিয়ারসন বাংলাদেশের অথরাইজড ট্রেনিং সেন্টার, 128 সেনপাড়া কলকাতাতে আমাদের অফিস। সো ফর এনি কাইন্ড অফ কোয়েরি কাম এন্ড জয়েন উইথ আস। এবং আমাদের এই ভিডিও চলাকালীন সময় স্ক্রলে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াসগুলো আছে ওগুলোতে আপনারা জয়েন করেন। এবং স্পেশালি আমাদের দুটো হটলাইন, একটি হটলাইন নাম্বার আছে এবং একটি ল্যান্ডলাইন নাম্বার আছে। আর the গ্রামীণ নাম্বার আছে 01713167969, এবং একটা ল্যান্ডলাইন নাম্বার আছে which is 58050718। সো কাইন্ডলি এই নাম্বারে ফোন করবেন এনি টাইম। আমাদের অফিস সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা। রমজান উপলক্ষে আমাদের অফিস সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। সো এর মধ্যে যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন ফর এনি কাইন্ড অফ কোয়ারিজ। সো নেক্সট ভিডিওস পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং স্যার থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর জয়েনিং। You're most welcome, and thanks everyone for listening to us.